শুনছেন হোয়াইট ফ্র্যাগ্রেন্স, গল্পের সুবাস এখানেই। আজ আপনাদের জন্য পড়ছি সৈয়দ মঞ্জুরুল ইসলামের গল্প ডেডেলাসের ঘড়ি। ইমানের হাতে ঘড়ি আর লাটাই দেখে হোসেন মিয়া রাগ দেখালেন খুব, যদিও তার রাগার কোনো কারণ নেই। এমনকি পৃথিবীতে সত্য ধর্ম আছে এটা ধরে নিলেও রাগার তার অধিকারও নেই। কারণ ইমান তার গ্যারেজের কর্মচারী হলেও আজ ছুটির দিন। তদুপরি সময়টা বিকাল। ছুটির দিন হলেও সকালে ঘন্টা 3 ইমান খেটেছে। তার সঙ্গে কোনো এক সময়ে হোসেন মিয়ার যে মৌখিক চুক্তি হয়েছিল, যা ইমানের ঘড়িটার মতোই পলকা এবং তার অপুষ্টিতে বেড়ে ওঠা হাড়গুলোর মতোই ভঙ্গুর, সে অনুযায়ী এই 3 ঘন্টার কাজও অতিরিক্ত। কিন্তু ভাই, পৃথিবীতে সত্য ধর্ম নাই, সেজন্য অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক ইমান পাবে না, বরং তাকে শুনতে হবে, তুই কি এটা বাচ্চা নাকি যে খালি গুড্ডি উড়াইবি? রাখ, গুড্ডি লাটাই রাখ, হাত লাগা, ক্লাসটা খুঁজ যাবে। হোসেন মিয়া শুক্রবারে কাজ করা পছন্দ করেন না, বিশেষ করে জুমার নামাজের পর। জুমার নামাজে মিয়া সাহেব যে বেশ সেজে গুজে যান, সেটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সাদা লুঙ্গি, সাদা আদ্দির পাঞ্জাবি, হায়দ্রাবাদি টুপি, চোখে সুরমা, গলায় বুকে জুলফিতে আতর। বা এরকম সাজে গ্যারেজে আসাটা বেমানান, হাস্যকর। গ্যারেজে গা বাঁচিয়ে হাঁটলেও কালি ঝুলিয়ে গ্রিজ লাগে কাপড়ে। কিন্তু আসতে হয়েছে মুইদ ভাইয়ের জন্য। মুইদ ভাই ঢালকা বাজারের ভালো মানুষদের প্রিয় মানুষ। হোসেন মিয়া আপাত দৃষ্টিতে শিশু শোষক প্রতীয়মান হলেও আসলে ভালো মানুষ। সে কারণে মুইদ ভাইকে পছন্দ করেন। মুইদ ভাই মসজিদ থেকে বেরোতে বেরোতে কাপড়ের টুপিটা ভাঁজ করতে করতে হোসেন মিয়াকে বলেছেন, হোসেন ভাই, আমার ভেসপাটা বিগড়েছে, বিকেলের মধ্যে ঠিক না হলে বিপদ। হোসেন মিয়ার মুখে প্রায় চলে এসেছিল, কিন্তু মহিদ ভাই, আজকে যে শুক্রবার। কিন্তু কথাগুলো দ্রুত গিলে ফেলে তিনি বললেন, আচ্ছা, আইসেন, 3টার সময় নিয়ে আইসেন। মুইদ ভাইয়ের জন্যই শুধু শুক্রবারের একটা বিকেল উৎসর্গ করা যায়। ভালো মানুষ। তাছাড়া মেয়র হানিফ সাহেবের লোকজন যখন তার গ্যারেজ প্রায় গুড়িয়ে দিচ্ছিল, আর 4টা গ্যারেজের সঙ্গে রাস্তা বড় করবার ছুতোই, তখন মুইদ ভাই ব্যাপারটা নিজের হাতে তুলে না নিলে আজ তাকে হয়তো পথে বসতে হতো। মুইদ ভাই, যাকে জনকণ্ঠর পাঠকরা আব্দুল মুইদ তালুকদার নামে চেনেন, খুব শক্তিশালী কলম যোদ্ধা, জনকণ্ঠর স্টাফ রিপোর্টার। গ্যারেজ উচ্ছেদের পেছনে কর্পোরেশনের কিছু মেজো সেজো কর্তার একটা মতলব যে ছিল, সেটি যথাসময়ে উদ্ঘাটন করেছিলেন এই মুইদ তালুকদার। তাতে হোসেন মিয়া বেঁচে গিয়েছিলেন, সঙ্গে ইমানও। কারণ হোসেন মিয়ার সঙ্গে ইমানের জীবনের সংযোগ গাছের সঙ্গে পরগাছার মতো। কিন্তু
ভেসপার ইঞ্জিনের রেফ দিতে দিতে হোসেন মিয়া অনুভব করলেন, মঈদ ভাইয়ের জন্য হোক অথবা এমনকি আপন মায়ের পেটের ভাইয়ের জন্য হোক, শুক্রবার বিকেলে কাজ করাটা সত্যিই খুব কষ্টকর। সেজন্য মেজাজটা চড়েছে। তবে ইমানের হাতে লাটাই ঘড়ি দেখে হোসেন মিয়া যে রাগ দেখিয়েছেন, তা শুধু এই শুক্রবার বিকেলটা নষ্ট হয়ে যাওয়ার জন্য নয়, বরং হঠাৎ তার আপন মায়ের পেটের ভাইয়ের মুখটা মনে পড়ে যাবার জন্য। ভাইটা ছিল বছর 10 বড়, কিন্তু তাকে বাবাই মানতেন হোসেন মিয়া। বাবার অবর্তমানে বাবার মতোই স্নেহ করত তাকে মানুষটা। সবই ঠিক ছিল লোকটার। কলিজা ছিল কলিজার জায়গায়, দিল দিলের জায়গায়। কিন্তু সমস্যাটা ছিল একটাই, নেশা। বড় নেশা ছিল লোকটার ঘুড়ি ওড়ানোর। ঋতুভিত্তিক নেশা, এই যা রক্ষা। হেমন্তের প্রথম দিনেই যেন সেটি মাথা চাড়া দিয়ে উঠত, আর বসন্তের প্রথম বাতাসের সঙ্গে মিলিয়েও যেত। বছরের বাকি সময় তার নেশা ছিল তাস, তবে সেটি ছিল নৈশকালীন নেশা। তার উপর অত ঘোর লাগানো নেশা না, ঘরের ভেতরে বসে বসেই যার সেবা। হরিণ নেশার মতো পথে প্রান্তরের, ছাদের, অলিন্দের এবং খোলা আকাশের নিচের নয়। হোসেন মিয়ার বড় ভাইয়ের এই নেশার যোগানদার ছিল ইমানের বাবা সেতু মিয়া, যার ঘুড়ির সুনাম ছিল শুধু ঢালকা বাজার নয়, সারা পুরান ঢাকা জুড়ে। শীত আসলেই সেতু মিয়ার ডাক পড়ত চানখারপুল থেকে দয়াগঞ্জ, দক্ষিণ মৈসন্দি থেকে ছোট কাটরা, যেখানেই উঠত নানান রঙের আকৃতির প্রকৃতির ঘুড়ি, সেখানে। এক শীতের দুপুরে, এরশাদ আমলের শেষ বছরে, ঢালকা বাজারের সঙ্গে যখন ওয়ারির ঘুড়ি ওড়ানোর একটা প্রতিযোগিতা চলছিল, ওয়ারির 3টি ঘুড়ি কেটে হোসেন মিয়ার ভাই চতুর্থটি কাটার জন্য 11 আশেক জমাদার লেনের পুরনো দোতলা বাড়ির ছাদে উঠেছিল, এবং সঙ্গে ছিল বিশ্বস্ত সেতু মিয়া। তাদের পেছনে ছিল 8-10 জনের এক উৎসাহ দেনেওয়ালা দল। তারা হৈ হৈ করছিল। হোসেন মিয়ার ভাই এবং সেতু মিয়া দালানের রেলিংয়ে পা রেখে ঘুড়ি ওড়াচ্ছিল। হোসেন মিয়ার ভাইয়ের হাতে সুতো, সেতু মিয়ার হাতে লাটাই। লাটাইটা ছিল সেতু মিয়ার তৈরি, এবং একটা দেখবার জিনিস ছিল বটে তা। সেই লাটাই সমেত, হোসেন মিয়ার ভাই সমেত, সেতু মিয়া রেলিং ভেঙে নিচে পড়ে গেল। সেতু মিয়া উত্তেজনায় রেলিংয়ে উঠে বসেছিল। রেলিংটা যা হোক, নিচে ছিল 11 আশেক জমাদার লেনে বসবাসরত 4 পরিবারের কলতলা, বাঁধানো শান। এরকম জায়গায় মানুষের মতো ভঙ্গুর ও নরম কিছু পড়লে যা হয়, তাই হল। মাগো, সেতু মিয়া যখন মারা যায়, ইমানের মা তখন নামাজ পড়ছিল। বস্তুত সে মোনাজাত করছিল। কি মোনাজাত কে জানে। ইমান তার পাশে শুয়ে ঘুমাচ্ছিল। অজু করার আগে ইমানের মা তার 9 মাসের শিশুকে স্তন্যদান করেছিল, শেষ স্তন্যদান। কেননা সেতু মিয়ার মাথার দিকটা থ্যাঁতলানো লাশ যখন বাড়িতে আসে, তা অর্থাৎ তাকে দেখে সে যে মূর্ছা গিয়েছিল, ওই মূর্ছা ভঙ্গ তার আর হয়নি। ইমান তাহলে কিভাবে বড় হলো, তার দেখাশোনা কে করল, এই কথা জিজ্ঞেস করলেন? উত্তরটা ভাই আমার জানা নেই। হয়তো কোনো প্রতিবেশী, হয়তো কোনো আত্মীয় স্বজন। পৃথিবীতে সত্য ধর্ম কোথাও কিছু অবশিষ্ট আছে নিশ্চয়ই।
ইমানের বড় হওয়া তার প্রমাণ। তবে একই দিনে বাবা মাকে হারালো 9 মাসের একটা শিশু। এটাই বা সত্য ধর্মের কি প্রমাণ অথবা অপ্রমাণ বলুন? ইমান কিছুক্ষণ সাহায্য করল হোসেন মিয়াকে, কিন্তু সামান্য একটা ভেস্পা কতক্ষণই বা লাগে ঠিক করতে। আধা ঘন্টা পর কেরোসিন দিয়ে হাত মুছতে মুছতে হোসেন মিয়া ইমানকে কটা বিলম্বিত ধমক দিলেন। আর যদি তোর হাতে কোনোদিন লাটাই ঘুরতে দেহি, তোর খবর আছে। এখন যা। ইমান খালি হাতেই দৌড়ে পালালো হোসেন মিয়ার সামনে থেকে, কিন্তু রাস্তায় ওঠার মুখে বিক্রমপুর বেকারির নষ্ট পিকআপের পেছন থেকে ঘড়ি আর লাটাই তুলে নিল। তাড়াতাড়ি, চাচা যেন না দেখে। গ্যারেজের পেছনে একটা আধা মাজা পুকুর। পুকুরটা দখল হয়ে গেছে মুহিত তালুকদারের অনেক লেখালেখি সত্ত্বেও। এককালের পাবলিক পুকুর এখন প্রাইভেট প্রপার্টি। পুকুরের মাঝখানে পোতা সাইনবোর্ডে সেই প্রপার্টির নতুন মালিকের নামটা ফসফরেসেন্ট পেইন্টে লেখা আছে, যাতে রাতেও পড়া যায়। বিখ্যাত নাম। মুহিত তালুকদারের ধরা ছোঁয়ার বহু দূরে নতুন এক তারকামণ্ডলীতে যার অবস্থান। শীঘ্রই পুকুর ভরাট হবে, কিছু আয়োজন শুরু হয়ে গেছে। ইমানের জন্য এই একটাই ভালো জায়গা ছিল, এই পুরো ঢালকা বাজারে ঘুড়ি ওড়ানোর জন্য। এই পুকুরের উপর দিয়ে তেরচা কিছু বাতাস বয় এরকম বিকেলে, যে বাতাসে ঘড়িটা ছেড়ে দিতে পারলেই হলো। পাক খেয়ে মুহূর্তে আকাশে উঠে যায়। ঘড়িটা আকাশে উঠলে সে তুমি আর মতোই আনন্দ এবং উত্তেজনা অনুভব করে সে। অবাক কাণ্ড, বাবাকে দেখলই না ছেলেটা। টেকনিক্যালি বললে দেখেছে বটে, বাবার কোলে উঠেছে, বাবার কোলে ঘুমিয়েছে, হিসি করেছে, কিন্তু সে দেখা আর না দেখার মধ্যে তফাৎ কি? দুদিন তাকে কোলে নিয়ে ঘুড়ি উড়িয়েছে সেতু মিয়া। এর একদিন হঠাৎ তার মাথায় একটা অদ্ভুত চিন্তা চেপেছিল। ইমানটাকে একটা ঘুড়ির সঙ্গে বেঁধে উড়িয়ে দিলে কেমন হয়? কি পলকা ছেলেটা, ওজনহীন, যেন পাখির পালকে ভর্তি তার ভেতরটা। সেতু মিয়া মনে মনে একটা ঢাউস ঘুড়ি তৈরি করে ফেলেছে, যাতে বেঁধে দিলে ছেলেটা আকাশের অনেক দূরে উঠে যেতে পারে। কিন্তু সেই মুহূর্তে ইকারুসের কথা মনে পড়েছে তার, এবং নিজেকে আবিষ্কার করেছে হতভাগা ডিডেলাসের জায়গায়। অথবা এরকম হয়তো মনে পড়েনি তার, বা মনে পড়া সম্ভব ছিল না তার, হেতু তার শিক্ষার অভাব। আমরাই তার উপর আমাদের চিন্তাটা চাপিয়ে দিয়েছি। সে যাই হোক, সে তুমি শিউরে উঠেছে। তারপর পলকা ইমানের মাথায় একটা চুমু খেয়ে স্ত্রীর কোলে দিয়ে এসেছে। ঘটনাটা ঘটেছিল তার মৃত্যুর পূর্বদিন। গ্রিক পুরাণকে পাল্টে দিয়ে ডিডেলাসই মরে গেল। আকাশ থেকে পড়েই মরল এক অর্থে। 11 আশিক জমদার লেনের দোতলা ছাদ ছোটখাটো একটা আকাশই বটে। সে কথাটা মুহিত তালুকদারকে জিজ্ঞেস করুন, তিনি বলতে পারবেন। তিনি তো ওই দালানের 4 পরিবারের এক পরিবার। আহা, ইকারুসের গল্পটা আপনাকে ব্যাখ্যা করতে বললে আমার গল্পের কি হবে? কেন মনে নেই গ্রিক পুরাণের সেই ডিডেলাসের কথা? পুত্র ইকারুসের গায়ে মোমের ডানা লাগিয়ে যে ভাসিয়ে দিয়েছিল আকাশে। ছেলেটা পুলকিত উড়াল দিল অনেকক্ষণ। বাবা নিচে দাঁড়িয়ে হাততালি দিল, কিন্তু রোদের আঁচে মোম গলে যেতে থাকলে মাগো। ইমানের ঘুড়ি একটা গুত্তা খেয়ে হঠাৎ যেন অবাধ্য হয়ে গেল। ইমান অবাক, কি হলো ঘড়িটার? পেট খারাপ হলো না মাথা? হায় হায়, ডান দিকে কানাচ্ছে।
একটু কান্নের দরকার ছিল বাঁয়ে। এই বিষয়টা সে কিভাবে নোটিশ করেনি? ঘড়িটাকে তার মনে হয় পাঁচিল বাসিনীর সাদা বেড়ালটার মতো। খুব ভালো মানুষ বেড়ালিনি, কিন্তু একদিন লেজে একটু পা পড়তেই ইমান প্যান্টের পা সরিয়ে আঙুল বুলায় পুরনো সেই আঁচড় ক্ষতের উপর। আর সেই অবসরে ঘড়িটা আরেকটা বিশাল গুত্তা খায়। তারপর সরসর করে একটা নারিকেল গাছের ভেতরে ঢুকে পড়ে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইমান। নারিকেল গাছে চড়ার কোনো পরিকল্পনা তার ছিল না, কিন্তু চড়তে হবে। জগতে সকালবেলাটা থেকে বিকেলবেলাটা কেমন যাবে কোনো দিনই আন্দাজি করা যায় না। ইমান জানে ভবিতব্যের ঘরের এসব অতিরিক্ত শ্রমকে সে বলে আন্ধা কাম। যেমন আজ হোসেন মিয়ার গ্যারেজে বিকেলে আধা ঘন্টার কাজ আন্ধা কাম। নারিকেল গাছটা একটা ফ্ল্যাট বাড়ির গা ঘেঁষে। বাড়িটার মালিক সেই তারকা যার নাম জলজল করছে মাজা পুকুরের এদোর মাঝখানে। 5 তলা ফ্ল্যাট বাড়ি। নারিকেল গাছটা একটা বিকৃত আনন্দে ঠিক 5 তলা পর্যন্ত উঠেছে লিকলিকিয়ে, অথবা ফ্ল্যাট বাড়িটা বিকৃত আনন্দে নারিকেল গাছের মাথা পর্যন্ত উঠেছে লিকলিকিয়ে। এবং সেইখানে সেই অনাবশ্যকীয় উচ্চতায় লেকলেকে 2 ডালের মাঝখানে সেঁধে বসে আছে ইমানের ঘড়ি। ইমানের বাবা সেতু মিয়া গাছ বাইত ঢালকা বাজারের বদরাগী বাঁদরগুলোর মতো ক্ষিপ্রতায়। তার এই প্রতিভা তার ঘুড়ি বানানো, ওড়ানো, লাটাই বানানোর প্রতিভার মতোই জিনবাহিত হয়ে খলবল করে প্রবাহিত হচ্ছে ইমানের রক্তে, নাড়িতে নাড়িতে। সে উঠল, ঘড়িটা পারল এবং নিচে নামতে থাকলো। কিন্তু 4 তলার উচ্চতায় নামার আগেই সে একটা মেয়ের চিৎকার শুনতে পেল, এবং চিৎকারটা মেলাবার আগেই ধপাস করে একটা দরজা বন্ধ হতে শুনল এবং দেখল একটি মেয়ে 4 তলার ব্যালকনি ধরে যেন কোনো ক্রমে দাঁড়িয়ে অসীম কাতরাচ্ছে এবং এক ভয়াবহ করুণ অতীব্র চিৎকার কেটে দিচ্ছে ঢালকা বাজারের আকাশ। ইমানের চোখ ঠিকরে গেল মেয়েটাকে দেখে। ঊর্ধ্বাঙ্গে এক টুকরো কাপড়ের আবরণও নেই। ত্রস্ত হাতে সালোয়ারের ফিতাটা লাগানোর চেষ্টা করছে মেয়েটা, অথবা এরকমই কিছু। ইমান যে আগে অনাবৃত নারী বুক দেখেনি তা নয়, তবে সেসব কলতলায় গোসল করতে আসা বয়স্ক অথবা অল্প বয়সে বুক ঝুলে পড়া মেয়েদের। এই 15-16 বছরের মেয়েটির মতো এক ঝলক লাগানো বুক সেসব মোটেও না। ইমানের শরীরের ভিতরে একটা শিরশির স্রোত জাগল। নারিকেল গাছের সঙ্গে লাগানো কোমল অঙ্গে সে স্রোত পৌঁছালো, ফলে সেখানে সে বিশাল টান অনুভব করল। সেই অনুভব কিন্তু জেগেই মিলিয়ে গেল, কারণ মেয়েটির চোখের দিকে চোখ পড়ল ইমানের। সর্বনাশের ঝামা পাথরে ঘষা বিবর্ণ চোখ, আতঙ্কের হলুদ সাদা আলোয় পোড়ানো চোখ। ইমান এরকম চোখ অবশ্য আগেও দেখেছে। এরকম চোখে জীবনের সামান্য সবুজও জন্মাতে পারে না। কিন্তু আশ্চর্য, এই রকম কাতরতার মুহূর্তেও সেই ঘষা পোড়া চোখ দিয়ে ইমানকে দেখছে মেয়েটি। যদিও ইমানের অবস্থান গাছের পেছনটায় এবং গাছের অবস্থান বারান্দা থেকে 7 ফুট দূরে ঈশানের দিকে। মেয়েটা রেলিং ধরে তার দিকে হাত বাড়িয়ে দিল, যেন যেন ইমান কোনো ফেরেশতা তাকে তুলে নিয়ে যাবে এই বারান্দা থেকে। ভাই, ভাই, আমারে বাঁচাও, আমারে মাইরে ফেলাইতেছে, হিদাও বলে সে একটা স্তন বাড়িয়ে দিল ইমানের দিকে। ইমানের চোখ জ্বলছে,
যেন গরম বৃষ্টি হচ্ছে, দৃশ্যটা ঝাপসা হয়ে আসছে। সেই অস্বচ্ছতার মধ্য দিয়েও সে পরিষ্কার দেখল রক্ত। বন্ধ দরজাটা সজোরে খুলে গেল। বলিষ্ঠ এক পুরুষ প্রবেশ করল দৃশ্যে। এই পুরুষকে ইমান চেনে, সবাই চেনে। ঢালকা বাজারের বস্তুত ইনি দারোগা সাহেব। দারোগা সাহেব মেয়েটিকে পেছন থেকে জাপটে ধরল। ইমান দেখল তার বলিষ্ঠ হাত মেয়েটির রক্তাক্ত স্তন দোলে দিল। সে চোখ বন্ধ করল, চিৎকার মিলিয়ে গেল। দরজা বন্ধ হল এবং ইমান যেন কোনো দুঃস্বপ্নের মধ্য দিয়ে কাদা ভরা একটা প্রান্তর মাড়িয়ে একটা ঘুড়ির পেছনে ছুটছে। তার পলকা শরীরটাকে টেনে টেনে এক নামহীন উত্তেজনা এবং অবসাদের যুগপৎ পীড়নে নারিকেল গাছ থেকে নামতে থাকল। কতক্ষণ লাগলো মাটিতে পা ফেলতে ইমান জানে না, কিন্তু যার জন্য ওঠা সেই ঘড়িটা ততক্ষণে ছিঁড়ে ফালি ফালি হয়ে গেল। হায়! ইমানের মনে পড়ল যখন সে ঘড়িটাকে গাছের বাঁধন থেকে মুক্ত করে তখন সেটা অক্ষত ছিল। ঘড়িটাকে একটা চুমাও দিয়েছিল সে। কিভাবে ছিঁড়ল? সে উপরে তাকাল, যেন নারিকেল গাছের থেকে একটা উত্তর সে আশা করছে। কিন্তু না, নারিকেল গাছটা নয়। এবার তার দৃষ্টি অধিকার করে নিল সেই ব্যালকনিটি, সেই রেলিং এবং সেই মেয়েটি। আবার আবার সে দেখল ব্যালকনি গড়িয়ে মেয়েটা পড়ে গেল, যদিও সে পড়তে চায়নি। তার চিৎকার তাই বলছিল। তবে এবার তার বুক আর অনাবৃত নয়, এবার একটা কামিজ দিয়ে ঢাকা। মেয়েটি পড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই এক নারী মুখ নিচে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। সেই নারী মুখের পাশে দাঁড়ানো আগের সেই বলিষ্ঠ মুখ, কঠিন, অভিব্যক্তিহীন। ইমান দ্রুত দুই হাত দিয়ে কান ঢাকল। সে জানে ব্যালকনির ঠিক নিচে সেফটি ট্যাঙ্কের সিমেন্টের ঢাকনা। সেখানে একটা কাতর, আতঙ্কিত, অরক্ষিত এবং নরম শরীরের মানুষ পড়লে কি হতে পারে ইমান তা জানে। সেরকম জানা বোঝার বয়স তার হয়েছে। মহিত ভাই ভেসপানিতে এসে খবরটা শুনলেন। ততক্ষণে আশপাশের সবগুলো বাড়ির মানুষও জেনে ফেলেছে 23/B/I বাড়ির 4 তলার কাজের মেয়ে আসমা রেলিং থেকে পড়ে মরে গেছে। পাড়াময় উত্তেজনা। ঠিক কেন মেয়েটি পড়ল, কিভাবে পড়ল, কেউই বলতে পারল না। কেউ অনুমান করল কাপড় তুলতে গিয়ে পড়ে গেছে, যদিও এই ব্যালকনির রেলিংয়ে কাপড় শুকাতে কেউ তাকে কোনোদিন দেখেনি। কেউ বলল হয়তো খেলতে গিয়ে পা পিছলেছে, কিন্তু 15-16 বছরের কাজের মেয়ের কি খেলার বয়স 10 বছর আগেই পার হয়ে যায় না এই বঙ্গদেশে? তাহলে শুধু ইমান জানালো মহিত ভাইকে আসমাকে ধাক্কা দিয়ে ফেলেছে দারোগা সাহেব আর তার বিবি। ইমানের বর্ণনা থেকে মহিত ভাই বুঝলেন দারোগা মেয়েটির উপর অত্যাচার করেছে, হয়তো ধর্ষণ করেছে। মহিত ভাইকে কখনো এ ধরনের রিপোর্ট লিখতে হয়নি, কিন্তু তার কাগজই তো তিনি পড়েছেন। স্বামী ধর্ষণ করেছে কাজের মেয়েকে স্ত্রীর সহযোগিতায়। তারপর স্ত্রী খুন্তি গরম করে মাগো। এরকম সময়ে স্ত্রী জাতির উপর তার বিশ্বাস চলে যায়। ভাগ্যিস তিনি বিবাহ করেননি। এই দীর্ঘ 40 বছরের জীবনে একবারের জন্যও নয়।
প্রকৃত সত্যটা উদ্ঘাটন করতে দেরি হলো না মঈদ ভাইয়ের। কিন্তু এই আবিষ্কারে তিনি কোনো আনন্দ পেলেন না, তার মন ব্যথিত হলো বরং। ঢালকা বাজারের ভালো মানুষ ওয়ার্ড কমিশনার মোফাজ্জেল নিজেকে আসমার গার্জেন দেখিয়ে থানায় একটা এফআইআর করলেন। সাংবাদিকদের সামনে থানার দারোগা অনেক গাঁইগুই করেও এর ভাষা বদলাতে পারল না। অবসরপ্রাপ্ত দারোগা কলিমুল্লাহ এবং তদীয় স্ত্রী আলেফা বেগমকে থানায় আনা হয়েছিল ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে। থানার হাজতে তাদের রাতে রাখতে হবে এই চিন্তায় দারোগার কপালে রেখা দেখা দিয়েছিল, ঘামও জমেছিল। কিন্তু সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছিল। কি করা যায়? কলিমুল্লাহ ও আলেফা বেগম ভাবলে শিন বসেছিল। নিজে দারোগা ছিল লোকটা, সে জানে কোনো কথা না বলাই উত্তম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুধু জানালো আসমা আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করেছে? পাশের বাড়ির ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, হয়তো ছ্যাক খেয়েছে। পাশের বাড়ির কাজের ছেলে রফিককে থানায় ধরে আনা হলো। সে হাওমাও করে কেঁদে বলল, আল্লাহর কসম, আসমার লগে আমার কোনো সম্পর্ক ছিল না, ইত্যাদি। আব্দুল মুঈদ তালুকদার জনকণ্ঠর প্রথম পৃষ্ঠায় সনামে রিপোর্ট লিখলেন। 1 দিন, 2 দিন, 4 দিন। ডাক্তারি রিপোর্টে মেয়েটিকে ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। মুঈদ বিস্তারিত তথ্য দিয়েছেন এবং তার পাঠকরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেবেছে, মুঈদ তালুকদারের ভাষায় এই নরপশু এবং তার স্ত্রীর বিচার হবে। আসমা নিজে নিজে মরেনি, এরা তাকে মেরেছে। এখন আসমার আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। হোসেন মিয়া নতুন করে রাগ করেছেন ইমানের উপর। এই ঘুড়ি ওড়াতে গিয়েই বিপদ ডেকে আনলো ছেলেটা। এখন সে একজন সাক্ষী, আর হোসেন মিয়া জানেন এরকম প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে ইমানের মতো পলকা সাক্ষীর ভাগ্যে কি লেখা থাকে। আসমা হত্যা কিংবা আত্মহত্যা রহস্য উদ্ঘাটন করতে গিয়ে মঈদ ভাইয়ের যে কদিন সময় কেটেছে, নিঃসন্দেহে তা তার জীবনের শ্রেষ্ঠ সময়। কারণ তার পরিচয় হয়েছে চ্যানেল আয়ের প্রতিবেদক সাবরিনা নিনার সঙ্গে। নিনা মঈদের মতোই পোড় খাওয়া মানুষ। অনেক ঘাত প্রতিঘাত তার জীবনে। মঈদ ভাই তাকে এর আগেও অনেক জায়গায় দেখেছেন, কিন্তু পরিচয় হয়নি। মেয়েটির মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, দেখে ভালো লাগে। আসমার লাশ দেখে আজ অবশ্য ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েটি ভেঙে পড়েছে, তার চোখে পানি এসেছে। না, নিনা যখন রিপোর্ট করে অনেক মানুষের সামনে ক্যামেরার দিকে তাকিয়ে, তখন তার চোখে পানি ছিল না, পানি পরে এসেছে। এবং মঈদ ভাই যখন তাকে বলেছেন, সাবরিনা, মন খারাপ করবেন না, জীবনে এমনটা হয়, আমার আপনার তা জানার কথা, তখন আর অশ্রু বাঁধ মানেনি। আমার আপনার কথাটির মধ্যে একটা কামরাডেরির ব্যাপার আছে, যা তার নিঃসঙ্গতাকে আরেকটা ছায়া দিয়ে কিছুটা হলেও ভরিয়েছে। তারপর খানিকটা সামলে নিয়ে এবং রিপোর্টিংয়ের পালা শেষ হলে আশ্চর্য যখন মঈদ ভাই বলেছেন, চলুন আমার বাসায় একটু বিশ্রাম নিয়ে যাবেন, 1 কাপ চা খেয়ে যাবেন। সে না করেনি। ব্যাপারটা ক্যামেরাম্যান আজমলকে অবাক করেছে। সেও ক্যামেরা কাঁধে সাবরিনার সঙ্গে এসেছে 11 আশিক জমাদার লেনের 2 তলায়। এসে সাবরিনার খেয়াল হয়েছে মুঈদ সাহেবের পরিবার বলতে তিনি একাই। সে জিজ্ঞেস করেছে, অন্যরা কোথায়? মুঈদ ভাই বলেছেন, অন্যরা অন্যদের জায়গায়, অর্থাৎ আমি আছি আমার জায়গায়। চা খেয়েই সাবরিনাকে দৌড়াতে হয়েছে। 7টার নিউজে ছবি সহ রিপোর্ট যাবে। মোবাইল ফোনে বস তাগাদা দিয়েছেন। সেই রাতে মঈদ ভাই দালানের ছাদে উঠেছেন, পায়চারি করেছেন। যেখানটায় রেলিং ভেঙে সেতু মিয়া এবং
হোসেন মিয়ার বড় ভাই পড়ে গিয়েছিল যে রেলিংটা, আশ্চর্য, এখনো মেরামত করা হয়নি। সেখানে দাঁড়িয়ে জীবন বৃত্ত নিয়ে ভেবেছেন, আকাশ দেখেছেন। এই দালানের ছাদটাকে তার বরাবরই মনে হতো একখণ্ড নিরিবিলি আকাশ। আজ সেই আকাশে আরেকজনের ছায়া পড়েছে। সেই ছায়া বড় হয়ে একটা বড় টিভি স্ক্রিন দখল করে সারা ঢাকাময় ছড়িয়ে পড়েছে। আহ, চ্যানেল আয়ের শেষ খবরটা কি শেষ হয়ে গেল? দ্রুত ছাদ থেকে নামার আগে হঠাৎ তার মনে হয়েছে, আশ্চর্য, আসমা নামে যে মেয়েটি আজ মারা গেছে, তার নামের অর্থটাও যে আকাশ। জনকণ্ঠর পাঠক যখন নিশ্চিত যে আসমা হত্যা মামলার একটা সদ্গতি হবে, তখন পুরনো ঢাকার জলজলে নামের নতুন তারকা নামলেন মাঠে। তিনি নামার দুদিনের মধ্যে খেলার নিয়ম পাল্টে গেল। মাঠে দুটো গোলপোস্টের জায়গায় থাকলো শুধু একটি, দুটি দলের মধ্যে থাকলো শুধু একটি দল, এবং তারা ক্রমাগত অনুপস্থিত দলের গোলপোস্টে গোল করে যেতে লাগলো। এই খেলাটি মুহিত ভাই জানেন, এখন বাংলাদেশের জাতীয় খেলা। আব্দুল মুহিত তালুকদার জনকণ্ঠর প্রথম পৃষ্ঠায় কোলাহল তুললেন। যদি কাগজের পৃষ্ঠা হতো আকাশ, তাহলে বলা যেত সেখানে মহাজাগতিক অগ্নিঝড়ের সূচনা করেছেন মুহিত ভাই। অন্যান্য কাগজও তাকে অনুসরণ করল। ডেইলি স্টার সম্পাদক স্বনামের লেখা কমেন্টারিতে মামলার আলামত গায়েব, সাক্ষী পরিবর্তন, এসব নানা অনিয়মের প্রতিবাদ করলেন, প্রতিকার চাইলেন। পাঠক ভাবল, ডেইলি স্টার যেহেতু বিদেশি রাষ্ট্রদূতেরা পড়েন, তারা সরকারের কাছে নিশ্চয়ই সদুত্তর চাইবেন। তারা চাইলেন কিনা কে জানে, কিন্তু পুরনো ঢাকার নতুন তারকার এক আলোকবর্ষ দূরত্বেই এসব ফরিয়াদ মাথা কুটে মরল। আদালত থেকে সস্ত্রীক অবসরপ্রাপ্ত দারোগা কলিমুল্লাহ জামিন পেল। তারপর এসব ঘটনা পাবলিকের মন থেকে মুছে যাবার সময় দূরত্বে কেস উঠল আদালতে। এর আগে সত্য ধর্মে বিশ্বাসী দেশের 0.000001% মানুষ অবাক হয়ে দেখল, ইমানের নাম সাক্ষীর তালিকা থেকে আসামির তালিকায় চলে গেছে। এক সন্ধ্যা রাতে পুলিশ এসে পিছমোড়া করে ধরে নিয়ে গেছে ইমানকে। হোসেন মিয়া প্রবল প্রতিবাদ করতে করতে দৌড়ে গেছেন পুলিশের পিছু পিছু। পুলিশ আইনের বন্ধু। হোসেন মিয়ার আচরণে আইনের ওপর অকারণ হস্তক্ষেপ দেখতে পেয়েছে, ফলে হোসেন মিয়াকে কিল, থাপ্পড় ও বুটের লাথি খেতে হয়েছে। ভাগ্যিস তাকে থানায় নিয়ে যায়নি আইনের বন্ধুরা। হোসেন মিয়া হাতের কাজ ফেলে পাগলের মতো দৌড়ালেন মুহিত ভাইয়ের বাসায়। রাত 9টা বাজে। এই অল্প রাতে কোনো সাংবাদিককে বাসায় পাওয়া যায় না, অথবা যদি কাউকে পাওয়া যায় তিনি সাংবাদিক না। কিন্তু মুহিত ভাইকে পাওয়া গেল। তিনি ছাদে ছিলেন। সঙ্গে কে আবার? সাবরিনা নিনা। হোসেন মিয়ার কান্না শুনে তারা দুজনে থানায় ছুটলেন। থানার দারোগা বহুদিন পর সাংবাদিক দেখে আরাম পেল। সে বলল, নতুন সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, তার আলোকে চার্জশিট দেয়া গেছে। নতুন সাক্ষ্য প্রমাণ? কি? না, আসমা ওই পিচ্চি ইমানের সহযোগিতায় দারোগা সাহেবের ঘরের মূল্যবান সামগ্রী চুরি করে পাচার করত। ছেলেটা গাছ পেয়ে উঠত আর আসমা পোটলা চালান দিত। চুরি করা মালও উদ্ধার হয়েছে। তার মধ্যে দারোগা সাহেবের বিবির 3 ভরি সোনার হার আর দারোগা সাহেবের একটা ক্যামেরা ছিল, বোঝেন? কিন্তু আসমাকে বারান্দা থেকে ছুড়ে ফেলে হত্যা করা হয়েছে, সাবরিনা নিনা প্রতিবাদ করলেন। দারোগা জিভ কাটল। কি সর্বনাশ, কি সর্বনাশ! উল্টাপাল্টা কথা কইয়েন না ম্যাডাম। ওই দিন পোলাটা বড় দূরে আসিল, জুইকা পইডা ইমানের দিকে ছুড়া মারতে গিয়া মেয়েটা ব্যালেন্স হারিয়ে পইডা গেল। এরকম হয়। কিন্তু আসমাকে রেপ করা হয়েছে, সাবরিনা তার মরিয়া হওয়া প্রতিবাদ জানালেন। আরে রেপ না, ওইটা হইল গিয়া অ্যান্টারকোস, যেইটা আসমা করত পাশের বাড়ির ওই রফিক পোলাটার লগে। রফিক সব স্বীকার করেছে। এবার ঝোঁকে পড়ে দারোগা বলল সাবরিনা নিনাকে, ম্যাডাম,
ক্যামেরা দেখতেছি না যে, চাকরি কি ছাড়ে দিলেন নাকি, নাকি চইলা গেল? এই বলে দারোগা হাসতে লাগলো। সেই হাসির ময়লা বাঁচিয়ে কোনো রকমে বাইরে বেরিয়ে এসে সাবরিনা মুহিত ভাইকে বললেন, আমার আমার মাথা ঘুরছে। মুহিত ভাই বললেন, আমার বাসায় চলো। বলা বাহুল্য, সেই যে নিনা 11 আশিক জমাদের লেনে ঢুকলেন, তারপর আর বের হলেন না। টেকনিক্যালি স্পিকিং, ছাদে পাশাপাশি হাত ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন মুহিত ভাই ও সাবরিনা। মুহিত ভাই একসময় বললেন, কেউ কি বিশ্বাস করবে এতটুকুর একটা ছেলে নারিকেল গাছে চড়ে এক হাতে গাছ আঁকড়ে ধরে অন্য হাতে আসমার ছুড়ে দেওয়া পোটলা ধরতে পারবে? এরকম ক্যাচ ফারুক ইঞ্জিনিয়ারও ধরতে পারত না। ফারুক ইঞ্জিনিয়ার, যদি জানতে চান, ভারতীয় দলের সফল উইকেট কিপার ছিলেন অনেক দিন। ইমানের জন্মের আগেই খেলা ছেড়ে দিয়েছিলেন, তাই ইমান তাকে চেনে না। ইমান চেনে রিডলি জ্যাকবসকে। ঢাকা স্টেডিয়ামে সে তার খেলা দেখেছে, পাড়ার বন্ধুদের সঙ্গে গিয়ে এক শুক্রবার বিকেলে। ইমানও যে দারুণ ক্যাচ ধরতে পারত, মুহিত ভাই সেটি জানেন না, পাড়ার বন্ধুরা জানে। সেজন্য তাকে তারা রিড্ডু বলে ডাকত। দারোগা অবসরপ্রাপ্ত কলিমুল্লাহ ও তার স্ত্রীর পক্ষে 2 বিখ্যাত আইনজীবী যুদ্ধে নেমেছেন। এদের একজন আবার সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপকের সঙ্গে তিনি পত্রিকায় নানা বিবৃতি দেন প্রায়শই। তিনি 2 দিন ধরে নানা যুক্তি, তর্ক, ব্যাখ্যা, বিশ্লেষণের জাল বুনলেন। মুহিত ভাইয়ের মনে হলো, এই জাল ছেঁড়া ইমানের জন্য ভাড়া করা বটতলার উকিলের পক্ষে কোনো দিন সম্ভব হবে না। সাবরিনা চোখে পানি নিয়ে বসে বসে শুধু ভাবলেন, বেচারা আসমা, বেচারা ইমান, বেচারা আসমা। কোর্ট থেকে পাঠানো প্রতিবেদনে নিনার 2 চোখে 2 ফোঁটা পানি দেখা গেল সেদিন। তা দেখে বস মোবাইলে মৃদু ভর্ৎসনা করলেন, একজন রিপোর্টার তো পার্সোনাল ইমোশন শো করলে চলে না, ওটা হাইড করতে হয়। রাইট বস। আইনজীবী মহাশয়রা যখন কথা বলেন, ইমান আসামির কাঠগড়া থেকে ভাবলে সেন তাদের দিকে তাকিয়ে থাকে। এমনিতেই সে ভাবলে সেন না। 9 মাস বয়সে বাবা মা দুজনকে হারিয়েও তার ভাব যথেষ্ট, ভাবনাও যথেষ্ট, জীবনের শক্তি যথেষ্ট, একটু বেশি। কিন্তু কি হবে ভাই, 3 দিন ধরে যে ছেলেটি অভুক্ত, তাকে প্রহারও করা হয়েছে এই 3 দিন। কিন্তু তার থেকে বড় যা, তার খাবার বন্ধ করে দেয়া হয়েছে, উপরওয়ালার নির্দেশ। কিন্তু হোসেন মিয়া অথবা ঢালকা বাজারের কেউ তো দূরের কথা, কোনো সাংবাদিক, এমনকি মোহিত ভাইও দেখা করতে অথবা কথা বলতে পারলেন না তার সঙ্গে। উপরওয়ালার নির্দেশ। শেষ দিনে বিখ্যাত আইনজীবী মাননীয় আদালতকে বললেন, আজ তিনি প্রমাণ করবেন ছেলেটি প্রকৃতই দাগী অপরাধী। এই অপরাধের কারণেই বস্তুত হতভাগা আসমার করুণ মৃত্যু হয়েছে। আসমাও দাগী অপরাধী, তবে কিছুটা করুণার সুরে তিনি বললেন, মৃতের কোনো অপরাধ থাকে না, মৃতেরা শাস্তি পুরস্কারের বাইরে চলে যায়। ভাগ্যবান মৃতজনেরা, সাবরিনা ভাবলেন। মাননীয় আদালত, আইনজীবী বললেন, পত্রপত্রিকায় সন্দেহ প্রকাশ করা হয়েছে ছেলেটি অত উঁচুতে এক হাতে গাছ আঁকড়ে ধরে অন্য হাতে কিভাবে আসমার ছুড়ে দেওয়া পোটলাপাতি ধরবে। একজন বিদগ্ধ সাংবাদিক লিখেছেন, এরকম ক্যাচ নাকি ফারুক ইঞ্জিনিয়ারও ধরতে পারত না। আমি মানি মাননীয় আদালত যে আমাদের পাইলট হয়তো ধরতে পারত না। তিনি ঈষৎ জ্যোতি দিলেন, একটুখানি শুকনো হাসলেন, আর নাটক করে বললেন, যদি পারত বাংলাদেশের ক্রিকেটের এমন দশা হতো না। এবার সারা আদালতে হাসির রোল পড়ল। আইনজীবী মহাশয় প্রীত হয়ে বললেন, কিন্তু এই ছোড়াটা পারে পারে পারে
আমি প্রমাণ দেখাচ্ছি। এই বলে তিনি তার ব্রিফকেস থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করলেন। স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট। তার ভেতরের জিনিসগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ তিনি উঁচু করে প্যাকেটটি তুলে ধরেছেন। অন্যদের সঙ্গে ইমানও দেখল প্যাকেটে একটি কলা, একটি আপেল, একটি বনরুটি, চকোলেট, আরো কি কি খাবার। আদালতের অন্যরা এসব খাদ্যই শুধু দেখল, কিন্তু ইমান দেখল আরো কিছু। দেখল প্লাস্টিকের পোটলার ভিতর তার জীবন শক্তি, তার জীবন, তার মুক্তি। সে হঠাৎ অস্থির হয়ে গেল, মুখে লালা আসলো, অসাড় হওয়া শরীরে একটু যেন শক্তিও আসলো। কিন্তু চোখ বুজে একটা প্রার্থনা শুরু করার আগেই সে বুঝতে পারল এ খাদ্য তার জন্য নয়, এ মুক্তির স্বাদ সে কোনো দিন পাবে না। তার চোখ নোনা পানিতে ভরে গেল। সে দেখল একটা পুলিশ তার বাঁ হাত চেপে ধরেছে। সে ডান হাতটাও এগিয়ে দিল, ভাবল এটাই নিয়ম। পুলিশ সে হাত ফিরিয়ে দিল। শরীরের ডান পাশে প্রত্যাখ্যাত হাতটি ঝুলে পড়ল, কিন্তু বেশিক্ষণ সেটি ঝুলে থাকলো না, কারণ হঠাৎ সে শুনতে পেল আইনজীবী মহাশয় বলছেন, এই প্যাকেটটি আমি ছেলেটির দিকে ছুঁড়ে মারব। ইমান তার কথার অর্থ অনুধাবন করার আগেই আইনজীবী পোটলাটি ইমানের দিকে ছুঁড়ে মারলেন। সত্যি সত্যি ছুঁড়ে মারলেন। আদালত ঘরের শূন্যতায় চড়ে পোটলাটা একটা পাক খেল। আতঙ্কিত ইমান ভাবল খাবারগুলি কি খুলে পড়ে যাবে? না, পড়ল না। কিন্তু পোটলাটা যে তার দিকেই আসছে, তার দিকে। আয় আয় আয়। ইমান পোটলাটাকে ডাকতে শুরু করল। কতক্ষণ সে জানে না, হয়তো একটা পুরো জীবনকাল। আয় আয় আয়। ইমান আবার ডাকল, যেমন সে ডাকে তার ঘড়িটাকে, যখন কেটে গিয়ে অনেক দূরের আকাশে ভাসতে ভাসতে সেটা হারিয়ে যেতে থাকে। আবারও আতঙ্ক হলো ইমানের। হাসবে তো? আয় আয় আয়। 20 ফুট দূরত্ব অতিক্রম করতে কতক্ষণ সময় লাগে একটা প্যাকেটের জনক? আমি জানি না, ইমানকে জিজ্ঞেস করুন। কারণ ঝুলতে থাকা ডান হাতটা ত্বরিত ঘুরিয়ে সে প্যাকেটটা ধরে ফেলেছে। সেই সাফল্যে পুলিশ যেন তার বাঁ হাতটা ছেড়ে দিয়েছে, আর ইমান যেন সে ঢালকা বাজারের পথে পথে ঘুরে বেড়ানো মকবুল পাগল। 3 দিন জ্বরে বেঘরে পড়ে থেকে 4 দিনের দিন অভুক্ত বেরিয়ে কোনো স্কুলগামী মেয়ের টিফিন বাক্স ছিনিয়ে নিয়ে তার উপর হামলে পড়েছে। সেরকম ব্যগ্রতায় পোটলা থেকে খাবারগুলো বের করতে লাগলো সে, এবং চোখের পলকে মুখের ভিতরে চালান করে দিতে লাগলো। মকবুল পাগলের মতো মুখে ফেনা তুলে চিবোতে চিবোতে তার মনে হলো, আহ কি মুক্তি! তার দাঁত নড়ছে, চোয়াল নড়ছে, সারা অস্তিত্ব এখন শোঁ শোঁ নড়ছে। কাজে এসে শুনতে পেল না আইনজীবী উচ্চ স্বরের তৃপ্তি প্রকাশ করে বলছেন, মাননীয় আদালত, দেখুন এক হাতে কি ক্ষিপ্রতায় একটা ছুঁড়ে মারা পোটলা ধরে ফেলল ছেলেটা। সত্য ধর্মে আস্থা আছে বলে এই দৃশ্য দেখে এবং এই যুক্তি শুনে আইনের পাহারাদার ও আইনের বন্ধুরা স্বীকার করলেন দাগি ইমানকে একটা পোটলা ছুড়ে দিতে গিয়েই বস্তুত আসমা নামের মেয়েটি রেলিং থেকে টোলে পড়ে গিয়ে মারা গেছে। এতএব সত্য ধর্ম দাবি করে ছেলেটি অন্তত তার দুষ্টু, বিক্ষিপ্ত, বিকৃত অপরাধী মন নিয়ে কিছুদিনের জন্য সমাজের পূত পবিত্র গণ্ডি থেকে দূরে থাকুক।